সারা দেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, রাস্তা অবরোধ। আমরা তো দেশে নাগরিক, আমাদের তো এখানে এই দেশে বেঁচে থাকার অধিকার আছে সুষ্ঠুভাবে। কান্তজির মন্দিরের উপরে হামলাটাকে বায়তুল মোকাররমের হামলা, হিন্দুর উপরে হামলা, মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের আত্মায় হামলা গেছে। সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান বিশিষ্টজনদের। সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক সবকিছু মিলিয়ে আমাদের কৌশলগুলো করা উচিত। দিনাজপুরে কীর্তন অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ ঘটনায় অস্ত্রসহ আটক 2। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডাকাতির উদ্দেশ্যেই তাদের আনা হয়েছিল নারায়ণগঞ্জের 2500-এ, জানালো আহতরা। গণপিটুনির ঘটনায় অজ্ঞাত কয়েক হাজার জনের বিরুদ্ধে মামলা। সাভারে 2 সবজি ব্যবসায়ীর মৃত্যুর কারণ এখনো প্রশ্নবিদ্ধ। পুলিশ সড়ক দুর্ঘটনার কথা বললেও মানতে নারাজ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা। সাপ্তাহিক ছুটির দিনে পৌর নির্বাচনে প্রচারণায় ভিন্ন মাত্রা। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা। বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের কাজ শুরু হচ্ছে কাল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সব প্রস্তুতি সম্পন্ন। এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে রাজনীতিবিদদের পাশাপাশি সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বিজয়। রাজনৈতিক পট পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে প্রতিবাদী চেতনা। দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু মহাজোট সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় শাহবাগ মোড়ে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনাজপুরে মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুরুতে ছোট পরিসর থাকলেও বিভিন্ন সংগঠন যোগ দেয়ায় ক্রমশই বড় হতে থাকে মানববন্ধন। এক পর্যায়ে রাস্তার উপর বসে বিক্ষোভ করেন তারা। আমরা তো দেশে নাগরিক, আমাদের তো এখানে এই দেশে বেঁচে থাকার অধিকার আছে। আমাদের ইসকন মন্দির বা অন্য মন্দিরগুলোতে বারংবার হামলা হচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। হাজার বছরের সনাতন ধর্ম অবলম্বীদের উপরে অত্যাচার করবে, এটা মেনে নেওয়া যাবে না। এছাড়া দিনাজপুরের কান্তজিউ মন্দিরে হামলা, নেত্রকোনার অর্জুন বিশ্বাসকে হত্যা এবং ফরিদপুরের অলোক সেন হত্যা চেষ্টার প্রতিবাদ জানান তারা। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেন তারা। নিরীহ লোকের উপর আক্রমণ, তার মানে এরা চায় যে সমস্ত হিন্দু এই দেশ থেকে চলে যাক, তাহলে কি শান্তি হবে? তা তো না। হিন্দুর উপরে হামলা, মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের আত্মায় হামলা গেছে। সেই ভাবে যদি আমরা নিতে না পারি, এই মন্দিরে হামলা, জমি দখল, এটা চলতেই থাকে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় সংযোগ সড়কে বসে পড়লে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার জুম্মা নামাজের দিন বিষয়টি তারা অনুভব করেছে তাদের এবং আমাদের যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি তারা এখান থেকে নিয়ে প্রেস ক্লাবে তাদের কর্মসূচি শেষ করে। সংখ্যালঘুদের ঘরে বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আবেদন জানিয়েছে হিন্দু সম্প্রদায়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে ইসকন মন্দিরে কীর্তনে দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ও মোসাদ্দেক নামে 2 জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে শফিকুলকে হামলার পরপরই ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে আজ সকালে বীরগঞ্জ উপজেলা থেকে রিভলভার সহ আটক করা হয় মোসাদ্দেককে। এদিকে ঘটনার পর থেকেই মন্দির ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বাড়ানো হলেও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। দুপুরে পুলিশ বাদী হয়ে কাহারুল থানায় একটি মামলা দায়ের করেছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 8টার দিকে জয়নন্দ ডহচি গ্রামের ইসকন মন্দিরে কীর্তন চলছিল। এ সময় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মিঠুন চন্দ্র রায় ও রণজিৎ রায় নামে 2 জন গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে এলাকাবাসী। এ সময় শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাস্থল থেকে 2 রাউন্ড গুলি ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। উই আর অন হান্টিং, আমরা তাদেরকে খুঁজছিলাম, যাদের একজনকে আজকে আপনারা এখানে হাতে নাতে ধরেছেন। এই জন্যই যে বলে যে একটা কমন কথা আছে যে পুলিশই জনতা, জনতাই পুলিশ। আজকে আপনারা প্রমাণ করেছেন যে এই এলাকার জনতা এই এলাকার পুলিশ। দিনাজপুরে বারবার এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার মূল মদতদাতাদের বের করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই কয়েকদিন আগে আপনার কান্তজি মন্দিরের মেলায় হামলা হয়েছে, এই একটা হলো, বিদেশিদের উপরে হামলা হয়েছে। কেমন এই চক্রটাকে খুঁজে বের করা দরকার আমাদের। কেমন এই পাশে মন্দিরে হয়েছে, সুতরাং এই সুযোগটা দিতে হবে আপনাদেরকে। এর সাথে কারা কারা জড়িত আছে, এখন শুধু একজন ধরা পড়েছে, ওর মাধ্যমে আমরা টোটাল নেটওয়ার্কটাকে চিহ্নিত করতে পারবো। হামলার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের। সময় সংবাদ, দিনাজপুর। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। এ ধরনের ঘটনায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও মনে করেন তারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অর্থ সংস্থান বন্ধ করে সামাজিকভাবে প্রতিরোধ করতে পারলে উগ্রবাদীদের তৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব। শেখ জায়েদের রিপোর্ট। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িতে হামলার মতো বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সবশেষ বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে কীর্তন অনুষ্ঠানে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উগ্রবাদের মূলোৎপাটনের দাবি জানিয়েছেন ইসকন বাংলাদেশের সভাপতি। আমরা এই দেশকে ভালোবাসি, যাদের উপরে আক্রমণ হচ্ছে তারা কি কোনো দেশের শত্রু? তারা কি উগ্রপন্থী? তারা কি দেশের কোনো অকল্যাণ চায়? নিশ্চয়ই চায় না। তাহলে কেন এটা হচ্ছে? একটার কোনো দৃশ্যমান আমি অগ্রগতি দেখছি না। সরকারের উচিত এটাকে যেমনি হোক, সরকার ইচ্ছা করলে পারে না আমি বিশ্বাস করি না, সরকারকে অল আউট এফার্ট করতে হবে। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা বাড়ানোর পাশাপাশি জঙ্গিবাদের অর্থের সংস্থান বন্ধ করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকের। ঘটনাগুলো আসলে অনাকাঙ্ক্ষিত। যখন এই ঘটনাটাকে একটার পর একটা ঘটতে থাকে তখন স্বভাবতই বুঝে নেওয়া যায় যে কোনো একটি চক্র এটির পেছনে মদত দিচ্ছে। সেটিকে থামাতে হলে কিছু কর্ম আইন দিয়ে বন্ধ করতে হবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে। উগ্রবাদী মতাদর্শ যারা ছড়াচ্ছেন তাদেরকে নিবৃত্ত করতে হবে এবং এটি ছড়ালে সেটি একটি অপরাধ হিসাবে আইনের আওতায় আসবেন। আরেকটি হচ্ছে অর্থ বন্ধ করতেই হবে। সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক সবকিছু মিলিয়ে আমাদের কৌশলগুলো করা উচিত। সামাজিকভাবে সাম্প্রদায়িকতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন তিনি। তাৎক্ষণিক ভিত্তিতে নিয়ে আসা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপিকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করতেও আহ্বান জানান। ইসকন মন্দিরে গুলি হইল, ককটেল মারল, পুলিশের দেখা নেই। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো অগ্রাধিকার দিয়েই তাকে রাখতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে আমি বারবারই বলতেছি, এটি গণতন্ত্রের বিউটি হলো তার বৈচিত্র্য। ভারতীয় গণতন্ত্র কিন্তু সংখ্যালঘুকে ধরে রেখেছে। দিনাজপুরে একটি পেট্রোল পাম্পে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে আহত একজন আজ ভোরে মারা গেছেন। আহত অন্য দুজনকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গত রাত 8:30টার দিকে সদর উপজেলার ভুসির বন্দর এলাকায় তৃপ্তি পেট্রোল পাম্পে হানা দেয় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের একটি দল। এ সময় পাম্পের ম্যানেজারের কাছ থেকে অস্ত্রের মুখে টাকা পয়সা লুট করে পালিয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে বিষয়টি সদর থানায় জানানো হলে বাড়ানো হয় টহল পুলিশের তৎপরতা। পরে রামডুবি হাটে পৌঁছালে স্থানীয়রা তাদের গতিরোধ করার চেষ্টা করলে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এতে দুজন আহত হন। এ সময় 3 জনকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
দুজনের মুমূর্ষ অবস্থায় ছিল, মানে হেড ইঞ্জুরি, দুজনের হেড ইঞ্জুরি, একজন নর্মাল আর কি। তারপরে আমরা ওখানে ওই অবস্থায় ওদেরকে এই যে রিকভারি করে নিয়ে আসলাম, তিনজনে আপাতত এখানে করা হলো, এখন ডাক্তার বলতে পারবে কি অবস্থা। দেখছেন দুপুরের সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেটে পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। নারায়ণগঞ্জের ২৫০০-এ গণপিটুনির ঘটনায় বেঁচে যাওয়া ৩ জন জানিয়েছেন ডাকাতির উদ্দেশ্যেই এসেছিলেন তারা। সকালে ২৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৩ জনের সঙ্গে কথা হয় সময় সংবাদের। এ সময় তারা জানান, নিহত ট্রাক চালক রনি তাদেরকে শ্রমিক হিসেবে কাজ করার কথা বলে নিয়ে আসে। পরে তাদের ডাকাতির কাজ করতে বাধ্য করে রনি ও তার দল। তারা জানান, ডাকাতির উদ্দেশ্যেই বের হয়েছিল রনির দলটি। পুরিন্দা বাজার চালের আড়তে হানা দেওয়ার আগে তারা আরও কয়েকটি স্থানে ডাকাতির উদ্দেশ্যে হানা দিয়েছিল। জুয়েলদের আনাইছে, আমরা কি কাজের জন্য আনছেন, কইছে আমরা ডাকাতি করার জন্য। আমরা আমরা এই কাজ করবো না, না করলে তো করে বাসায় দেবো। আমরা তো পাপ করি নাই, আমরা আইনা পাপও ফালাইছে, এই কারণে আমরা খাই করে দিয়ে যাচ্ছি। ওরা কইছে অ্যাম্বুলেন্সে যাই, অ্যাম্বুলেন্সে গিয়ে এরা ডাকাতি করাম, এটা সত্য। এইটুকি পরে সকত আমরা নিয়ে আসছি, জাস্ট পরে আমি এখানে ঢাকা আসছি, আমার এলাকা আমি আসিনি। পরে আমার সঙ্গে যে 3 জন ছিল তারা মারা গেছে। নারায়ণগঞ্জের ২৫০০-এ গণপিটুনির এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত কয়েক হাজার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই মুহূর্তে ২৫০০-এ আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ওমর। কবির, কিছুক্ষণ আগেই আমি ২৫০০ থানার সেকেন্ড অফিসারের সাথে কথা বলছি। তার কাছে গণমাধ্যমে বিভিন্ন প্রশ্ন করেছেন, মধ্যে একটি ছিল যে যেই 2টি মামলা হচ্ছে সেই এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন অন্যদিকে পুলিশ একটি মামলা করেছে, হত্যা মামলা, এবং সেই হত্যা মামলায় আসামি করা হয়েছে 1000 খানেক লোককে, এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানানো হয়েছে। তবে এই হত্যা পুলিশের বাদী হয়ে এই হত্যা মামলা করার পর কিন্তু এই পুরিন্দা বাজার সহ এই ২৫০০-এর যে এলাকাবাসী আছেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা মনে করছেন যে এই মামলার অজুহাতে তাদেরকে হয়রানি করা হতে পারে। এর পাশাপাশি এই এলাকাবাসী আরো যে বিষয়টি জানিয়েছেন যে কেন এরকম একটি ঘটনা ঘটলো, অর্থাৎ 8 জনকে এলাকাবাসী বিক্ষুব্ধ জনতা কেন পিটিয়ে হত্যা করলো গণপিটুনি দিয়ে। সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে গত কয়েক মাসেই এখানে ডাকাতির ঘটনা অনেক বেড়ে গিয়েছিল, এবং তারা বলছেন যে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশকে জানানোর পরও পুলিশ যেটি করেছে সেটি হচ্ছে যে ডাকাতির মামলা না নিয়ে আসলে মূলত তারা সেগুলিকে চুরির মামলা হিসেবে লিপিবদ্ধ করেছে। এর পাশাপাশি ডাকাত ধরার ক্ষেত্রেও পুলিশের তেমন কোনো তৎপরতা ছিল না, এবং এইসব কারণেই আসলে এলাকার বাসীর মধ্যে নানান ধরনের ক্ষোভ ছিল, এবং সেই ক্ষোভের কারণেই কিন্তু তারা এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন এবং দাবি করেছেন। এই বিষয়ে আমরা পুলিশের বক্তব্য জানতে চেয়েছিলাম। তারা আমাদের কাছে যেটি দাবি করেছেন, তারা বলছেন যে এলাকাবাসী যে অভিযোগ করছেন সেই অভিযোগের আসলে কোনো ভিত্তি নেই। তারা বলছেন যে যদি ডাকাতির ঘটনা ঘটে থাকে তাহলে সেই ধরনের ব্যবস্থাই আসলে, অর্থাৎ ডাকাতির ঘটনা ঘটলে তারা ডাকাতির মামলাই নিয়ে থাকেন, এবং চুরির ঘটনা ঘটলে সেই চুরির মামলাই তারা নিয়ে থাকেন। তবে এলাকাবাসী বলছেন যে পুলিশের এই যে দাবি সেটি আসলে সত্য নয়। তারা যেটি বলছেন যে এই 2 মাস 2 আগেই একই কায়দায় ডাকাতরা এখানে ডাকাতির ঘটনা ঘটিয়েছে, এবং আজকে যখন আমরা বেঁচে যাওয়া 3 জনের সাথে কথা বলছিলাম তাদের একজন এটিও স্বীকার করেছেন যে গত 2 মাস আগে এখানে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেই ডাকাতির ঘটনাটি এই ডাকাতের চক্রই আসলে ঘটিয়েছে, এবং ডাকাতের চক্র ঘটনার পর এই এলাকাবাসী অর্থাৎ ব্যবসায়ীরা সেই মামলাটি তাদের কাছে করতে গিয়েছিলেন, এবং তারা অভিযোগ করছেন যে সেই ঘটনাটি কিন্তু প্রায় 1.5 থেকে 200 বছর
বস্তা চাল, একটি ট্রাক সহই তারা সেদিন ডাকাতি করা হয়েছিল, কিন্তু সেই ঘটনায় কোনো মামলাই পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি, ডাকাতির মামলা। সেই ঘটনাটিকেও আসলে সেখানে আপনার চুরির মামলা হিসেবে নেওয়া হয়েছে এবং এর আশপাশে এই বাজার ছাড়াও বিভিন্ন গ্রামে ডাকাতির ঘটনা হরহামেশাই ঘটে চলেছে। তবে সেই ধরনের কোনো প্রতিকার তারা পাচ্ছেন না বলেই এই ধরনের একটি ঘটনা ঘটেছে বলে তারা আমাদের কাছে দাবি করেছেন। কবির, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। ওমর ফারুক আমাদেরকে জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের ২৫০০ থেকে, সেখানে ২৫০০ ডাকাতির এই ঘটনায় অজ্ঞাত কয়েক হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে পুলিশ বাদী হয়ে মামলা করে। অন্যদিকে গণপিটুনিতে নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জনের বাড়ি ময়মনসিংহে। তাদের স্বজনদের দাবি নিহতরা কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন। অন্যদিকে ফেনীর নিহত রনির পরিবার তাকে নির্দোষ দাবি করলেও পুলিশ বলছে ডাকাতির মামলা একবার সে গ্রেফতার হয়েছিল। ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ ও ফেনী থেকে আত্মীয় স্বজনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ২৫০০-এ শওকত হোসেনের মৃত্যুর খবর পৌঁছানোর পরেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে ময়মনসিংহ সদর উপজেলার ভাটিবাড়েরা গ্রাম। একই এলাকার রুবেলের বাড়িতেও চলছে মাতম। ওই ঘটনায় নিহত একই উপজেলার চুরখাই গ্রামের টিটোর বাড়িতে গিয়েও দেখা যায় একই অবস্থা। তাদের এমন নির্মম মৃত্যু মানতে নারাজ পরিবার ও আত্মীয় স্বজন। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাদের হত্যা করে ডাকাত সাজানোর চেষ্টা করা হচ্ছে। এর মতো লোকই হয় না, কারণ ক্লিনিকে চাকরি করে, এর বাইলদার নেওয়া হয়েছে, মোবাইলের উপরে মোবাইল আইছে, তারাই নিয়ে মারছে আমার বাইরে। আমার স্বামী কোনোদিনও এই কাম করছে না, খারাপ বাঁচাইছে না, খারাপ কাম কোনোদিনও করছে না। স্থানীয়রাও বলছেন নিহতদের বিরুদ্ধে কখনো কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। একজন চাকরি করে, একজন টেম্পু চালায়, একজন চার ব্যবসা করে। ছেলে ফেলে আমগর হাতে ডাঙ্গর হইছে। ক্লিনিকে চাকরি করতো, হলের ব্যবসা করতো। এটা তো জীবন ডাকাতি করতে শুনছিও না, দেখছিও না। এদিকে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ফেনীর সোনাগাজী উপজেলার আলমপুর এলাকার রনির বাড়িতেও এখন স্বজনদের আহাজারি। তাকে নির্দোষ দাবি করে দোষীদের বিচার চাইলেন স্বজনরা। আসলে তো সবাই জানে, খালি একজন সবাই জিজ্ঞান এক নামে সবাই জানে আমার ভাই গাড়ি চালায়। এলাকাতে কখনো আমরা তার খারাপ দেখি নাই। তবে নিহত রনি ডাকাতি মামলার আসামি ছিল বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। এর আগে সদর থানায় একটা মামলা হয়েছে, সে ডাকাতি মামলা। এই মামলায় আমরা তাকে আমাদের থানাতে, সদর থানা থেকে ওয়ারেন্ট আসার পরে আমরা তাকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। জানতে পারা গেল যে সে পরবর্তীতে ওখান থেকে জামিন নিয়ে। বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের ২৫০০-এ ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৮ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ৩ জন। ফখরুল শাহীন, সময় সংবাদ। প্রতীক বরাদ্দ না হলেও নির্বাচনী প্রচারণা থেমে নেই পৌর এলাকাগুলোতে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রচারণায় এসেছে নতুন মাত্রা। সমর্থন আদায়ে প্রতিশ্রুতির ফুল ঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে যোগ্য প্রার্থী নিয়ে হিসেব করছেন ভোটাররা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই প্রার্থীদের গণসংযোগে মুখর ছিল নাটোর সদর পৌরসভার অলিগলি। দুদলের মেয়র প্রার্থীরা ছাড়াও মাঠে নেমেছেন মহিলা কাউন্সিলর প্রার্থীরা। পাড়া মহল্লায় বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইছেন তারা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। ভোটাররাও সেই সুযোগে জানিয়ে দিচ্ছেন তাদের দাবি দেওয়ার কথা, আদায় করে নিচ্ছেন প্রতিশ্রুতি। কাজ কাম করে দিবে, আমার পয় পরিষ্কার করে দিবে, আমরা এরকম ব্যবস্থা। পৌরসভা কর্তৃক যা যা সুযোগ সুবিধা নাটোরবাসীর প্রাপ্য, আমি এগুলো সবই তাদেরকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। 30শে ডিসেম্বর যে নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাকে নাটোরের মানুষ ধানের শীষে বিজয় করবে বলে আমি বিশ্বাস করি। একই চিত্র নরসিংদী সদরেও। ঘন কুয়াশা উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে গেছেন প্রার্থীরা। নির্বাচিত হলে সমস্যা সমাধান সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। তবে এসব ছাপিয়ে যোগ্য প্রার্থী নিয়ে হিসেব করছেন ভোটাররা। আমরা কেটা খাওয়া মানুষ, আমরা যাদেরকে ভালো পাইবো এবং আমরা চলতে পারি, এই তাকে আমরা ভোট দেব। নরসিংদীর মানুষ উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে, এটা আমি আশা। ব্যক্তিগতভাবে আপনার এই নরসিংদী শহরকে সন্ত্রাস মাদক এবং পরিচ্ছন্ন একটা নগরী হিসাবে আমি দেব। এদিকে বগুড়ার শিবগঞ্জ পৌর শহরকে আধুনিক এবং মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আর ভোটাররা বলছেন বিপদে যাকে পাশে পাওয়া যাবে ভোট দেবেন তাকেই। ধানের শীষ আসাতে মানুষের মধ্যে উচ্ছল এবং প্রাণচঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মানুষ ব্যাপক হারে ভোট দেবে যদি মানুষ ভোট কেন্দ্রে পৌঁছতে পারে ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষার আমি প্রতিফলন ঘটাতে চাই। এছাড়া কুমিল্লার লাকসামেও প্রচারণা শুরু করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পৌর নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে নরসিংদীতে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং নাটোরের সিংড়া পৌর এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান। আমরা প্রথমে চলে যাচ্ছি রাশেদ লিমনের কাছে। রাশেদ, সকাল থেকে আমরা এই নরসিংদী সদর পৌরসভার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি এবং আমরা দেখেছি নির্বাচনী অবস্থা এবং এই নির্বাচনে আসলে উৎসব মুখর একটা পরিবেশে এই নির্বাচনের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের প্রচারণা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত তারা প্রতীক বরাদ্দ পান নাই, কিন্তু তারপরে তারা আসলে মানুষের তাদের এই যে প্রায় 87,000-এর মতো ভোটার আছে এই পৌরসভায়, 87,000 ভোটারের কাছে তারা চেষ্টা করতেছে তাদের সবচেয়ে কম সময়ের মধ্যে আসলে সবাই চেষ্টা করতেছে যাতে তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যে সবগুলো ভোটারের কাছে তারা যেন পৌঁছাতে পারে এবং তারা সবাই আসলে এলাকার উন্নয়ন এবং এই উন্নয়নের প্রতিশ্রুতি যথারীতি প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন মোট 44 জন, এই টোটাল এই সদর পৌরসভার 9টি ওয়ার্ডে 44 জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন এবং পাশাপাশি মহিলা কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন 13 জন। তারাও কিন্তু আসলে এই ছুটির দিনটাকে আসলে তাদের জনসংযোগের জন্য কাজে লাগিয়েছেন। তো এই মুহূর্তে যদিও জুমার নামাজের কারণে কিছুটা সবাই আসলে কিছুটা বিরতি নিচ্ছে এবং তারা আবার কিছুক্ষণের মধ্যেই তারা আবার তাদের প্রচারণা বা জনসংযোগ শুরু করবেন। তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যে 6 জন মেয়র প্রার্থী থাকলেও মূল যে প্রার্থী রয়েছে আসলে এর মধ্যে মূল প্রার্থী বলতে গেলে বর্তমান যে পৌরসভার মেয়র রয়েছেন উনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন এবার। এছাড়া রয়েছেন বিএনপি মনোনীত একজন প্রার্থী। তবে এর পাশাপাশি আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী যিনি স্বতন্ত্রভাবে লড়ছেন, তিনি সাবেক একজন ছাত্রলীগ নেতা, তিনিও কিন্তু আসলে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। যে কারণে আসলে এখানে এই পৌরসভা নির্বাচনটা কিন্তু এবার একটু জমজমাট একটু বেশি হচ্ছে, কারণ লড়াইটা ভোটারদের সঙ্গে যখন আমি কথা বলেছি তারাও আসলে বলছেন যে লড়াইটা কিন্তু ত্রিমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আর একটা বিষয় লক্ষণীয় যে প্রার্থীরা কিন্তু তারা আসলে বিভিন্নভাবে জেনে হোক না জেনে হোক তারা কিন্তু আসলে আচরণবিধি ঠিকমতো মেনে চলছেন না। এই বিষয়টা যেমনটি আমি দেখছিলাম যে তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্ট্রিক্টলি যেটা সতর্কভাবে দৃঢ়ভাবে বলা হয়েছিল যে 14 তারিখ যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ, কিন্তু তার আগে কেউ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবে না। কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু তাদের নির্বাচনী প্রতীক নিয়ে এবং এমনকি স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন তিনিও কিন্তু আসলে একটা প্রতীক ধারণা করে যে তিনি যে প্রতীকটি চেয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন সেই প্রতীকটি আর কোনো দাবিদার না থাকায় তিনি রিটার্নিং কর্মকর্তা, তার ভাষ্য মতে তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে তিনি ওই প্রতীক নিয়ে তাদের প্রচারণা চলছেন। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা কিছুক্ষণ আগে আসলে এসেছিলাম এই রিটার্নিং অফিসে, যে যদিও রিটার্নিং কর্মকর্তা যে রিটার্নিং অফিসার রয়েছেন তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে তাদের পক্ষ থেকে আসলে আচরণবিধি নিয়ে মেনে চলতে প্রার্থীদের বলা হয়েছে, তারপরও তারা বিষয়টি বলছেন, না হলে তারা দেখবেন। তো এই ছিল এই নরসিংদী সদর পৌরসভার নির্বাচনী প্রচারণার এখনকার মতো সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি নাটোরে, সেখানে সহকর্মী রাকিব হাসান রয়েছেন নাটোর সদর পৌরসভার যে নির্বাচনী খবর জানাতে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ লিমন। এদিকে আমরা নাটোরের সিংড়া পৌর এলাকায় আছি এবং বলে রাখি যে সিংড়া পৌর এলাকায় 6 জন মেয়র প্রার্থী তারা নির্বাচন অংশ নিচ্ছেন এবং সেই সাথে সাথে 12টি ওয়ার্ডে 52 জন সাধারণ কাউন্সিলর এবং সেই সাথে কিন্তু 16 জন সংরক্ষিত কাউন্সিলর অংশ নিচ্ছেন। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সিংড়ায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 23,405 জন এবং সেই সাথে এখানে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত জান্নাতুল ফেরদৌস এবং বিএনপি সমর্থিত শামীম আল রাজি, তার সাথে রয়েছেন দাওয়ার রহমান, তিনিও বিএনপির, এবং বিএনপি বিদ্রোহী মালেক রানা, এবং সেই সাথে স্বতন্ত্র রয়েছেন জয়নাল আবেদিন। আমরা সকাল থেকেই দেখছিলাম যে আসলে যারা মেয়র প্রার্থী রয়েছেন, কাউন্সিলর প্রার্থী রয়েছেন, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এখানে অংশ নিচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং
সেই সাথে সাথে কিন্তু তারা জানতে চাচ্ছেন যে আসলে তাদের কি প্রয়োজন রয়েছে। খানিকটা ইস্তেহার তৈরি করারও চেষ্টা আছে তাদের মেয়র প্রার্থীদের মধ্যে। এবং সেই সাথে আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তারা বলছে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে কি দাবি করছেন সেই বিষয়টিকে গুরুত্ব দিবেন তারা। এবং এখানে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, তারা বলছেন যে তাদের সড়ক এবং বিদ্যুতায়নের বিষয় এবং সেই সাথে সাথে সাধারণ কিছু নাগরিক যে অধিকার রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে সংরক্ষিত কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের। এবং এখানে সব থেকে বড় একটি দাবি সেটি হচ্ছে আত্রাই নদীর পাশে যেই বাঁধটি রয়েছে সেই বাঁধটি তাদের নির্মাণ করার একটা জোর দাবি রয়েছে। এবং তারা যারা এটাতে সমর্থন দিবেন তাদেরকেই তারা নির্বাচনের অঙ্গীকার করছেন, ভোটাররা অঙ্গীকার করছেন। তো সজল, এই ছিল সিংড়ার সর্বশেষ নির্বাচনী প্রচারণার খবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। নরসিংদী থেকে রাশেদ লিমন এবং নাটোরের সিংড়া পৌর এলাকা থেকে রাকিবুল হাসান আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তারা জানাচ্ছিলেন পৌর নির্বাচনের সবশেষ খবরাখবর। বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে গণগ্রেফতার করে নির্বাচনের আগে সরকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ইসির সতর্কতা উপেক্ষা করে মন্ত্রী এমপিরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, অথচ সুকজেই নিজের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে নির্বাচন কমিশন। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতিনিয়ত আটক করা হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ নির্মল ও স্বচ্ছতার পরিবর্তে পুঁতি গন্ধময় হয়ে উঠেছে। সারা দেশে ভীতিকর পরিস্থিতি এখন বিরাজমান। এরকম পরিস্থিতি টিকিয়ে রেখে অবাধ ও স্বচ্ছ নির্বাচন কখনোই সম্ভব নয়। দুপুরের সময় আরো থাকছে। মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে দেদারসে বিক্রি হচ্ছে ফরমালিনযুক্ত মাছ। সরকারের নজরদারির অভাবকে দায়ী করছেন ক্রেতারা, ভিন্ন যুক্তি বিক্রেতাদের। বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মার দুপারে এ দুটি প্রকল্পের উদ্বোধন করবেন। দক্ষিণাঞ্চলের কোটি মানুষের কাঙ্ক্ষিত এই সেতুর মূল দুটি কাজের উদ্বোধনকে ঘিরে তাই সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বাকি কাজ নির্ধারিত সময়ে শেষ হবে বলে আশাবাদী সেতুমন্ত্রী। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করেছেন এহসান জুয়েল, আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মার মাওয়াপাড় থেকে প্রায় ১ কিলোমিটার দূরত্বে নদীর মধ্যে অবস্থিত ৭ নম্বর ব্লক, যেটিকে পুরোপুরি প্রস্তুত করে তোলা হয়েছে মূল পাইলিংয়ের জন্য। ইতোমধ্যে নদীতে নিয়ে আসা হয়েছে ১৩৫ মিটার দৈর্ঘ্যের পাইল। নদীর পাড়ে জড়ো করা হয়েছে অন্য পাইলগুলো। ৭ নম্বর সংখ্যাটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। আর পদ্মা সেতু যেহেতু দেশের দক্ষিণাঞ্চলের কোটি মানুষের সৌভাগ্যের প্রতীক হয়ে আসছে, তাই হয়তো এই ৭ নম্বর ব্লককেই নির্ধারণ করা হয়েছে আনুষ্ঠানিক মূল পাইলিংয়ের জন্য। আর এরকম ৬টি পাইলের উপরই নির্মাণ করা হবে এক একটি পিলার, যেটি করতে সময়ের দরকার হবে ১ মাসেরও বেশি। আর পর্যায়ক্রমে এরকম আরও ৪১টি পিলারের উপরেই নির্মাণ করা হবে ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু। এর আগে মার্চ মাসে টেস্ট আর আগস্ট মাসে ট্রায়াল পাইল থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে মূল পাইলের নকশা। এক একটি পাইলকে নদীর তলদেশে পাঠানো হবে অত্যাধুনিক সব হ্যামার আর ক্রেন দিয়ে। এজন্য ব্যবহার করা হবে 4টি আধুনিক ফ্লোটিং ক্রেন। এছাড়াও প্রায় ১০০টি ছোট বড় ক্রেন এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী 2টি হাইড্রোলিক হ্যামারও প্রস্তুত। পদ্মার দুপারের মানুষগুলোর মতোই অপেক্ষার পালা শেষ সংশ্লিষ্টদেরও। এই পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার সরকারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটি অতিক্রম করলেন, এবং সেটাই 12 তারিখে সেই শুভ দিন। সেই শুভ দিনের প্রতীক্ষা সারা বাংলাদেশ প্রহর গুনছে এবং পদ্মার দুই তীরে আজকে খুশির স্রোত বইছে। প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে পদ্মা সেতুর ওয়ার্কশপও। চীন থেকে আনা স্টিলের প্লেটগুলো দিয়ে পাইলের খণ্ডাংশ বানিয়ে জোড়া দেওয়া হচ্ছে সেগুলো। প্রয়োজন মতো পাইল বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নদীতে বসানোর জন্য। যে সেতু নিয়ে দেশে বিদেশে এত আলোচনা, যথাসময়ে তার কাজ শেষ হওয়া নিয়ে কোনো সংশয় নেই সেতুমন্ত্রীর। আগেও হতে পারে, আমি সেটা বলবো না। যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে জাজিরা প্রান্তে নদী শাসনের কাজ উদ্বোধনের পর মাওয়া প্রান্তে এসে করবেন মূল পাইলিং এর কাজ। এখানে তিনি একটি জনসভায়ও বক্তব্য রাখবেন। শেষ সময়ের প্রস্তুতিতে তাই ব্যস্ত আয়োজকরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন দুপুরের সময়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সাভারে 2 সবজি ব্যবসায়ীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো প্রশ্নবিদ্ধ। পুলিশের দাবি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের। তবে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি গভীর রাতে ডাকাতের খপ্পরে পড়ে মৃত্যু হয়েছে ওই 2 সবজি ব্যবসায়ীর। এছাড়া এই ঘটনায় পুলিশের অবহেলাকেও দায়ী করেছেন তারা। সাভার থেকে ফিরে আমার করা একটি রিপোর্ট। গত 9 ডিসেম্বর সকালে সাভারের তুরাগ এলাকার মধুমতি মডেল টাউন সংলগ্ন মুক্তিযোদ্ধা শাহজাহান সড়ক থেকে মহসিন ও মাসুদ নামে 2 সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ, যাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো প্রশ্নবিদ্ধ। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি গভীর রাতে ডাকাতের খপ্পরে পড়ে এই 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলারও অভিযোগ তাদের। ডাকাইতে ড্রাইভার সাথে বাড়ি দিছে, একটা বাড়ি দেখো গিয়েছে, ড্রাইভার মোবাইল টোবাইল দিয়েছে, আমি এক সাইড এসে আমার একটা বাড়ি দিছে স্যার। 20-22 জন ছিল, ডাকাতি করে মারছে, কিছু আহত হয়েছে, আর 2 জন নিহত। ডাকাতে আটকেছিল, আমাকে ড্রাইভার ছুরি ধরছিল, মোবাইল টোবাইল দিয়ে গলা ফালাই। পুলিশ থাকে 7টা বাজে যায়, 10টা 11টা বাজে টাকা উঠাল শেষ, হেরা আয়া করে। যদি হেরা না আইতো তাইলে আজকে এই কাহিনী হইতো না, আর আমার এই বাইশটাও মারা যেত না। অন্যদিকে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেনি সাভার মডেল থানা পুলিশ। তবে মোবাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেন ডাকাতি নয়, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ। ওখানে অন্ধকারে ওই গাড়িটা থামাইছে, থামানোর পরে পিছনে আর একটা ট্রাক ছিল, ওই ট্রাকটা ধাক্কা মারলে ওই শাকের গাড়ি মানে সবজির গাড়ির উপরে 3জন সিটটা পড়ে গেছে নিচে। সরু এই ব্রিজটির কাছেই ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা, যে দুর্ঘটনা নিয়ে পুলিশ এবং ভুক্তভোগীরা পাল্টাপাল্টি অবস্থানে। একজনের দাবি ডাকাতের হামলা, অন্যজনের দাবি সড়ক দুর্ঘটনা। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে দোষীরা শাস্তি পাবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সাভারের তুরাগ এলাকা থেকে সজল দাস, সময় সংবাদ। ঔপনিবেশিকভাবে এই ভূখণ্ডে অত্যাচারী শাসক শ্রেণীর অবিচার আর নির্যাতনের প্রতিবাদে রাজনীতিবিদদের হাত ধরাধরি করে সংস্কৃতি কর্মীদেরও দেখা গেছে সামনের সারিতে। গান, নাচ আর নাটকের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে উজ্জীবিত করার ঘটনা বাঙালি ইতিহাসের পরতে পরতে। ঐতিহ্যগত সেই রাজনীতি সচেতন পরম্পরা আজও কি টিকে আছে সংস্কৃতি অঙ্গনে? উত্তর খুঁজেছেন শাতিলা শারমিন দেশের স্বাধীনতার 44 বছরের সংস্কৃতি অঙ্গন নিয়ে তার বিশেষ প্রতিবেদনে। অভিনয়, গান আর নাচের মধ্য দিয়ে লোককাহিনীর বর্ণনা। এ আয়োজনের আড়ম্বরতা হয়তো নেই, কিন্তু আছে সাহিত্যরস আস্বাদনের ক্ষুধা। আর তাই চিরায়ত বাঙালিকে উৎসব ছাড়া যেন চিন্তাই করা যায় না। শুধু প্রেম কাহিনীই যে গুরুত্ব পেয়েছে তা নয়, সাথে মিশে আছে রাজা রানীর সুশাসন, দুঃশাসন বা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বর্ণনাও। ইতিহাসের পাতায় চোখ রাখলে 52তে সংস্কৃতি কর্মীদের প্রতিবাদী গান, 63তে ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত আন্দোলন, 69-এর সর্বাত্মক প্রতিবাদ, সবকিছুতেই তাদের অহিংস অংশগ্রহণ বরাবর অসম্ভব বিজয়কে নিশ্চিত করেছে। দেশের প্রয়োজন হয়েছে যখন স্বৈরশাসকদের পতনের দরকার হচ্ছে, তখন তো সংস্কৃতি কর্মীরাই রাস্তায় ছিল, এই আবৃত্তি শিল্পীরা, এই নাটকের শিল্পীরা। অসাম্প্রদায়িক বাঙালি চেতনার পরিচর্যায় সংস্কৃতি কর্মীদের ব্যর্থতা আর রাজনৈতিক পট পরিবর্তন দেশে ধর্মান্ধতা তৈরি করেছে। আজকে যে বিপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে, লেখক, প্রকাশক, ব্লগার, মুক্ত চিন্তার মানুষ উপরে হামলা, রাজনীতি যখন লক্ষ্যভ্রষ্ট হয় তখনই এই অবস্থাটা হয়। রাজনৈতিকভাবে সংস্কৃতি কর্মীদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত যে আমরা যে আর মানুষের কাছে যাচ্ছি না, বরং আমরা আশা করছি ওই যে বিশাল মঞ্চ বানিয়েছে সেখানে কাজ করলেই মানুষ আমাদের কাছে আসবে। দীর্ঘ 23 বছর পরে 71-এর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ আবারও প্রমাণ করেছে হারিয়ে যায়নি সেই রাজনীতি সচেতন পরম্পরা। যে কোনো পতনের পুনরুত্থান আমার মনে হয় সময়ের ব্যাপার, এবং আমরা বোধহয় এখন আস্তে আস্তে সচেতন হতে শুরু করেছি। তরুণ
প্রজন্মের সংস্কৃতি কর্মীরা মনে করেন ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সুস্থ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে এগিয়ে আসতে হবে সবাইকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নোবেল বিজয়ীদের স্বাগত জানাতে অস্ট্রো আর স্টকহোম সাজল অন্য রূপে। জমকালো আয়োজনে সর্বোচ্চ স্বীকৃতি পেলেন 14 জন। সরকার ঘোষিত ফরমালিন মুক্ত বাজার হলেও রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাসায়নিক দ্রব্য মেশানো মাছ। খোদ বিক্রেতাদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেলেও তাদের দাবি ক্রেতাদের চাহিদা থাকায় কম দামে মাছ বিক্রি করছেন তারা। যদিও ক্রেতারা বলছেন সরকারের নজরদারির অভাবেই এ ধরনের কর্মকাণ্ড চলছে। এদিকে গেল সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের শাকসবজির দাম কিছুটা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ভোক্তা পর্যায়ে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার এ অঞ্চলের অন্যতম বড় এই বাজারটিকে 2012 সালে যখন ফরমালিন মুক্ত হিসেবে সরকারি ছাড়পত্র দেয়া হয় তখন এখানে আসা পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা থাকাও স্বাভাবিক। কিন্তু ভোক্তা সাধারণের প্রত্যাশার কতটুকুই পূরণ হচ্ছে এই বাজার থেকে যখন খোদ মাছ বিক্রেতারাই বলছেন ফরমালিন মেশানো মাছ বিক্রি হচ্ছে প্রকাশ্যেই, তাও আবার ক্রেতাদের চাহিদার দোহাই দিয়ে। ওটা ডিফারেন্স আছে, একটা ইন্ডিয়ান মাছ আছে ওটা বিকে 200, আর যেটা দেশি মাছ ফরমালিন মুক্ত ওটা 300 টাকা বিক্রি। ইন্ডিয়ান মাছটা আপনার মরা থাকে, বরফ দেওয়া থাকে এবং ওটা একটু ভেজাল থাকে। মানুষ কম দাম পায় না হোটেলে বা আপনার এই বিভিন্ন ইয়েতে না রেস্টুরেন্টে না। তবে বিক্রেতাদের দাবি ভিত্তিহীন উল্লেখ করে ক্রেতারা বলছেন জেনে শুনে কেউই এই মাছ কেনেন না, বরং সরকারের উদাসীনতায় ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়ছেন তারা। আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি এতে ফরমালিন আছে কিনা কিংবা কোনো ধরনের কেমিক্যালস দেওয়া আছে কিনা, এরা কিন্তু কখনই বলে না যে ফরমালিন আছে, বরং বড় গলায় তারা বলে এতে কোনো ফরমালিন নাই, কোনো কেমিক্যালস নাই। প্রথম দিকে যেভাবে এই নিয়ে অনেক মানুষ তৎপর ছিল, প্রশাসন তৎপর ছিল, তৎপরতা কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না। ক্রেতাদের জন্য অপেক্ষাকৃত স্বস্তি রয়েছে সবজি বাজারে। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা সহ প্রায় সব ধরনের মৌসুমী সবজির দাম কেজি প্রতি 5 থেকে 7 টাকা কমেছে। এখনো তো নতুন বের হয়েছে কিছু কিছু জিনিস, আর কিছু কিছু জিনিস আগেই বের হয়েছে, তুলনামূলক রিজনেবল। প্রথমত নতুন সবজি বাইরে হওয়ার পর দাম বেশি ছিল, এখন প্রতিটা সবজির দামই কমে গেছে। যেরকম আলু ছিল 80 টাকা 100 টাকা কেজি, এখন আলু হয়েছে 40 থেকে 50 টাকা। বাজারে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 টাকা দরে, খাসি 550 আর 20 টাকা কমে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 380 টাকায়। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় বিএসএফ এর গুলিতে রুহুল মণ্ডল নামে একজনের মৃত্যু হয়েছে। ভোরে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি 6 এর পরিচালক SM মনিরুজ্জামান জানান, নিহত রুহুল সীমান্ত এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রুহুল সন্ত্রাসী ও ডাকাতি সহ সীমান্তের নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। সে ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক বলেও জানিয়েছে বিজিবি। মার্কিন জোটের বিমান হামলায় আইএসের অর্থ বিষয়ক প্রধান সহ 3 শীর্ষ নেতা নিহতের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, গেল কয়েক সপ্তাহের হামলায় আবু সালাহ সহ আইএসের আরও 2 শীর্ষ নেতা নিহত হয়। আবু সালাহ ইরাকের নাগরিক বলে জানা গেছে। নিহত অন্য 2 জন আবু মারিয়াম ও আবু ওয়াকম্যান চাঁদা আদায় ও অস্ত্র তথ্যের যোগান দিত বলে জানা গেছে। এর আগে লিবিয়ায় এক হামলায় আইএসের আরেক নেতা নিহত হয় বলে সোমবার নিশ্চিত করে পেন্টাগন। গেল 1 বছর ধরে মার্কিন জোট ইরাক ও সিরিয়ায় আইএসের উপর বিমান হামলা চালিয়ে আসছে। নরওয়ের রাজধানী অসলো ও সুইডেনের রাজধানী স্টকহোমে এবছর বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি নোবেল পুরস্কার। প্যারিস হামলার পর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে 2টি শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। সাহিত্য, রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি ও শান্তিতে এবার মোট 14 জন নোবেল পেয়েছেন। স্টকহোমের সিটি হল প্রাঙ্গণে বৃহস্পতিবার জড়ো হতে শুরু করেন রাজ পরিবারের সদস্য সহ বিভিন্ন সময়ের নোবেল জয়ীরা। নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সিটি হলের ব্লু হলে আয়োজন করা হয় এক জমকালো নৈশভোজের। একই দিন নরওয়ের অসলো শহর নোবেল বিজয়ীদের স্বাগত জানাতে সেজে ওঠে অন্য রূপে।
এ সময় গ্র্যান্ড হলের সামনে জড়ো হওয়া সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন শান্তিতে নোবেলজয়ী তিউনিসিয়ার 4টি সংগঠনের কর্ণধার। অসলো থেকে তারা পুরস্কার গ্রহণ করেন। তিউনিসিয়ায় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় যে রাজনীতিবিদরা অসামান্য অবদান রেখেছেন, এ পুরস্কার মূলত তাদের। অন্যদিকে সুইডেনের স্টকহোমের কনসার্ট হলে রাজা কার্ল ষোড়শ গুস্তাফের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সাহিত্য, রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীরা। আলফ্রেড নোবেল জীবিত কোষ কিভাবে তার ডিএনএ মেরামত করে এবং জিনে থাকা তথ্যের সুরক্ষা করে তা আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেয়েছেন সুইডেনের থমাস লিন্ডার, যুক্তরাষ্ট্রের পল মডরি এবং তুরস্কের আজিজ সানজার। ভোগ, দারিদ্র্য ও জনকল্যাণ বিষয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল জিতেছেন মার্কিন অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন। সাহিত্যে নোবেল জয় করেছেন বেলারুশের লেখক, অনুসন্ধানী সাংবাদিক সভেতলেনা আলেক্সিয়েভিচ। এই পুরস্কার শুধু আমার নয়, রুশ বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্ট্যালিনের শাসনামলে যে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, নিদারুণ নির্যাতনের শিকার হয়েছে, এই পুরস্কারের ভাগিদার তারাও। এবার পদার্থবিজ্ঞানে পুরস্কার পেয়েছেন জাপানের তাকাকি কাজিতা ও কানাডার এমেরিটাস আর্থার বি ম্যাকডোনাল্ড। গোলকৃমি ও ম্যালেরিয়ার পরজীবী প্রতিরোধে নতুন পদ্ধতি আবিষ্কার করায় চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান আয়ারল্যান্ডের উইলিয়াম সি ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা ও চীনের তু ইউ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের লিগ পর্বের খেলা। বাকি কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল। অবসর নেওয়ার পরেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন শৈল্পিক সাঙ্গাকারা। বিপিএল এর রান সংগ্রাহকের তালিকায় আছেন সবার উপরে তিনি, আর উইকেট শিকারের তালিকায় আছেন সীমিত ওভারের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সমান উইকেট নিয়ে চমক দিয়েছেন আবু হায়দার রনিও। আরও বড় চমক, ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল উড়ে এসে জুড়ে বসে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। বিপিএল এর প্রথম 30 ম্যাচে কেউ হেসেছে বিজয়ীর হাসি, আবার কেউ বা প্রমাণ দিতে পারেনি নিজের সামর্থ্যের। দেশি তারকার পাশাপাশি বিদেশিরাও আছে সেরাদের তালিকায়। তবে পারফরম্যান্সের বিচারে আসলে সবথেকে বড় তারকা কুমার সাঙ্গাকারা। প্রথাগত শটের সঙ্গে ছোট ফরম্যাটের সাথে মানিয়ে উইকেটের চারপাশেই ছুটিয়েছেন 4 ছক্কার ফুলঝুরি। সংগ্রহ করেছেন 339 রান। সেরা 5-এর বাকি 4টি স্থান দখল করে আছেন উদ্বোধনী ব্যাটসম্যানরা। লিগ পর্ব থেকে বাদ পড়া চিটাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল ও তার সঙ্গী দিলশান যথাক্রমে আছেন 2য় ও 3য় স্থানে। 4 নম্বর স্থানে রংপুরের জহুরুল ইসলাম এবং 5-এ আছেন কুমিল্লার ইমরুল কায়েস। ছক্কার খেলা টি-20তে এগিয়ে ছক্কার রাজা গেইল উড়ে এসে জুড়ে বসে 3 ম্যাচে হাঁকিয়েছেন 10টি ছক্কা। দিলশান 10 ম্যাচ খেলে হাঁকিয়েছেন গেইলের সমান 6-এর মার। বাকিদের 6 হাঁকাতে ভুগতে হয়েছে অনেকটাই, কারণ উইকেট যে অনুকূলে ছিল না। দলীয় রানের হিসেবে সর্বোচ্চ 188 করেছে রংপুর রাইডার্স। পুরো আসরে 180 পার হয়েছে মাত্র 3 বার। 17 রানের নিচে ইনিংস গুটিয়েছে 6 বার। সিলেট, চিটাগং, বরিশাল, রংপুর সফল বা ব্যর্থ সব দলকেই যেতে হয়েছে এই তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে। উইকেটের অদ্ভুত আচরণের কারণেই আসলে বোলারদের জয় জয়কার। নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে 1 নম্বরে সাকিব আল হাসান নিয়েছেন 17 উইকেট। তালিকায় চমক আবু হায়দার রনি, 1 ম্যাচ বেশি খেলে নিয়েছেন সাকিবের সমান উইকেট। সমান 15 উইকেট নিয়ে 3 ও 4 নম্বরে আছেন যথাক্রমে ঢাকার মোশাররফ রুবেল ও রংপুরের আরাফাত সানি। বিতর্ক কাটিয়ে পাকিস্তান দলে কড়া নাড়া পেসার মোহাম্মদ আমির বিপিএলকে দেখছেন দলে ফেরার উপযুক্ত মঞ্চ হিসেবে। 9 ম্যাচে নিয়েছেন 14 উইকেট। 1 ম্যাচ বেশি খেলে সমান উইকেট নিয়ে 5-এ আছেন সীমিত ওভারের ক্রিকেটে উপেক্ষিত দেশি পেসার মোহাম্মদ শহীদ। রাহেন মাসুদ, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, রাস্তা অবরোধ। দিনাজপুরের ঘটনায় আটক 2। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, মত বিশিষ্টজনদের। সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান। ডাকাতির উদ্দেশ্যেই তাদের আনা হয়েছিল নারায়ণগঞ্জের 2500-এ, জানালো আহতরা। গণপিটুনির ঘটনায় অজ্ঞাত কয়েক হাজার জনের বিরুদ্ধে মামলা। সাপ্তাহিক ছুটির দিনে পৌর নির্বাচনে প্রচারণায় ভিন্ন মাত্রা। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা।
এবং বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের কাজ শুরু হচ্ছে কাল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সব প্রস্তুতি সম্পন্ন। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।